বন্ধুরা, একজন এমন কয়েদি ছিলেন যাকে ফাঁসির সাজা শোনানো হয়ে গিয়েছিল। আর যখন তার ফাঁসির সময় এলো তখন সে কাঠগড়ায় দাঁড়িয়েছিল। তার গলায় ফাঁসির ফাঁস লাগিয়ে দেওয়া হলো। ঠিক তখনই 25 বছর বয়সী এক সুন্দরী মহিলা জেলার সেখানে উপস্থিত হলেন। তিনি সেই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন। তখন সেই ফাঁসির কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা ব্যক্তি এমন একটি ইচ্ছা প্রকাশ করলো যা শুনে পুরো জেলে একেবারে সাড়া পড়ে গিয়েছিল। সে বলল, জেলার সাহেব, আমার শেষ ইচ্ছে যে আমি আমার জীবনের শেষ রাতটা একটা কুমারী মেয়ের সঙ্গে কাটাতে চাই, যে নিজে ইচ্ছায় আমার সঙ্গে থাকতে রাজি হবে। সব সিপাহী আর জেলার একেবারে হতবাক হয়ে গেলেন, কারণ এমন একটা ঘটনা খুবই বিরল। এটা কিভাবে সম্ভব? তখন সেই কয়েদি একটা পরামর্শ দিল, পুরো শহরে ঘোষণা করে দিন, যদি কোনো মেয়ে এমন থাকে যে এক রাতের জন্য এক ফাঁসির আসামির কাছে বউ হিসেবে আসতে চায়, তার সঙ্গে এক রাতের জন্য বিয়ে করতে চায়, তাহলে আমি তাকে বিয়ে করতে রাজি হব। এটা শুনে সবাই অবাক হয়ে গেল। তাহলে কি তারা সেই কয়েদির ইচ্ছে পূরণ করলো? সেই মেয়ে কে ছিল যে ওই কয়েদির সঙ্গে বিয়ে করতে রাজি হয়েছিল? এই ঘটনার পেছনের আসল সত্যতা কী, এবং সেই বিয়ের রাতে এমন কি ঘটেছিল যা সকলকে শিউরে দিয়েছিল? চলুন আজকের এই কাহিনীর মাধ্যমেই এই ঘটনার সম্পূর্ণ সত্যতা জেনে নেওয়া যাক। বন্ধুরা, এটি এমন একটি ঘটনা যা সেই জেলার নিজে মুখে বলেছিলেন। নিজে মুখে তিনি নিজের এই এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করেছিলেন। চলুন তিনি কি বলেছিলেন তা ওনার মুখেই শুনে নেওয়া যাক। আমার নাম রেশমি। আমি প্রায় 30 বছর বয়সী এক মহিলা ইন্সপেক্টর। আমার এই 30 বছর বয়সের জীবনটা শুধুমাত্র কেটেছে থানা, কোর্ট, কাচারি আর জেলখানার 4 দেওয়ালের মাঝে। আমি অনেক অপরাধীকে দেখেছি, অনেক অপরাধীর সঙ্গে আমার সরাসরি মুখোমুখি সাক্ষাৎকার হয়েছে। তাদের মধ্যে কাউকে দেখে মনে হয়েছে যে নির্দোষ, আবার কাউকে দেখে মনে হয়েছে যে ভয়ঙ্কর অপরাধী তারা। তবে হ্যাঁ, এমন এক কয়েদি ছিল যাকে দেখে আমার খুব অদ্ভুত লাগতো। তাকে দেখে আমার একটা অন্য ধরনের টান অনুভব হতো। সে ছিল কয়েদি নম্বর 203। সে কোনো সাধারণ কয়েদি নয়, কারণ তার চোখে মুখে এক অদ্ভুত ধরনের আবেগ, এক অদ্ভুত ধরনের যন্ত্রণা প্রকাশ পেত। আমি তাকে বুঝতে পারিনি সে পুরোপুরি নির্দোষ ছিল নাকি সে অপরাধী ছিল। তাকে দেখে সব সময় মনে হতো সে কোনো রহস্য নিজের অন্তরে লুকিয়ে রেখেছে। তখন আমি সদ্য চাকরিতে যোগ করেছি। আমার বয়স হলো মাত্র 25 বছর, আর আমি ছিলাম এক সুন্দরী তরুণী। যখনই আমি তাকে দেখতাম মনে করতাম গভীর চিন্তায় ডুবে আছে সে, কারণ সে এক কোণায় তাকিয়ে থেকে কিছু একটা ভাবতে থাকতো। তার মুখে ছিল এক শান্ত অভিব্যক্তি, কিন্তু মনে হতো সে খুব গভীর বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছে। ইন্সপেক্টর ম্যাডাম বললেন, আমার অনেক সময় মনে হতো আমি তাকে গিয়ে জিজ্ঞেস করি, তুমি কেন, কি অপরাধে এখানে এসেছো? তুমি এমন কি অপরাধ করেছিলে যে তোমাকে ফাঁসির সাজা শোনানো হয়েছে? কিন্তু তার মুখের এমন বিষণ্ণতা, তার চোখে মুখের এমন এক অভিব্যক্তি দেখে আমার পা আটকে যেত। আমি তাকে কিছু জিজ্ঞেস করতে পারতাম না। কয়েদি নাম্বার 203, এই ব্যক্তির প্রতি আমার মনে এক অন্য ধরনের সহানুভূতি জেগে ওঠে। তাকে দেখা মাত্রই আমার মনে কিছু প্রশ্ন জাগতো। মনে হতো তার কাছে গিয়ে কিছু কথা বলি, কিন্তু জেলের নিয়ম খুব কড়া ছিল। এখানে বন্দীদের সঙ্গে ব্যক্তিগত কথা বলার অথবা তাদের প্রতি কোনোরূপ কোনো সহানুভূতি দেখানোর কোনো সুযোগ ছিল না। এই ব্যাপারটা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। একদিন আমাকে খবর দেওয়া হয় যে 2 দিন পরই কয়েদি নম্বর 203-এর ফাঁসি দেওয়া হবে। এই সময় তাকে শেষবারের মতো তার পরিবারের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হবে। এই খবর শোনার পরেই আমার মনের ভেতরটা কেমন যেন অস্থির করে উঠল।
কারণ সেই কয়েদির প্রতি আমার এক অন্য ধরনের টান, এক অন্য ধরনের অনুভূতি জন্মেছিল। আমার বুকের ভেতরটা কাঁপছিল, এক অজানা অনুভূতি, এক অজানা ব্যাকুলতা যেন শেষ হওয়ার নামই নিচ্ছিল না। আমি জানতাম প্রতিটি মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির কাছে তার শেষ ইচ্ছে জিজ্ঞেস করার নিয়ম আছে। এটাই ছিল তার একমাত্র অধিকার, যা তাকে মৃত্যুর আগে দেওয়া হতো। সে চাইলে তার প্রিয় খাবার খেতে পারত, অথবা তার প্রিয় পোশাক পরতে পারত, অথবা তার প্রিয় কোনো বইও পড়তে পারত। তার যেটা ইচ্ছা ছিল, তার যেটা সেই সময় পছন্দ হতো, সেই কথা তাকে জিজ্ঞেস করা হতো। এছাড়াও ফাঁসির কয়েদির যদি নিজের আপনজনের সঙ্গে দেখা করার ইচ্ছে হতো, তবে সেই ইচ্ছেও পূরণ করার চেষ্টা করা হতো। কয়েদি নাম্বার 203, যার নাম ছিল সঞ্জয়, সে তার মায়ের সঙ্গে আজ দেখা করছিল। তার মা ছেলেকে জড়িয়ে ধরে অনেক কাঁদছিলেন আর বারবার একটাই কথা বলছিলেন, বাবা, আমার পুরো বিশ্বাস আছে ঈশ্বর তোমাকে ফাঁসি দিতে দেবেন না, তোমাকে উনি ঠিক রক্ষা করবেন। এই কথাগুলো রেশমির কানে যেন প্রতিধ্বনিত হচ্ছিল। একজন মায়ের এরকম আশা, যা বিশ্বাস করাও কঠিন, কারণ ফাঁসির সাজার ঘোষণা করার পর কাউকে এমন একটা সিদ্ধান্ত নেওয়া হয় না, কারোর প্রতি এমন একটা সিদ্ধান্ত নেওয়ার কোনো অনুমতি নেই। তাহলে উনি কিভাবে এমন একটা কথা বলছেন যেটা কোনোদিনও করা সম্ভবই নয়? তবুও এই মহিলা এমন বিশ্বাস নিয়ে বলছিলেন যে তার ছেলে নির্দোষ, কিংবা কোনো অলৌকিক ঘটনা ঘটবে আর তার ছেলে বেঁচে যাবে। এদিকে ইন্সপেক্টর ম্যাডাম অর্থাৎ রেশমিকে এই খবর দেওয়া হয়েছিল যেন আজই সঞ্জয়ের শেষ ইচ্ছা জিজ্ঞেস করা হোক আর তার পরিবারের সঙ্গে তাকে দেখা করার একবার সুযোগ করে দেওয়া হোক। ইন্সপেক্টর রেশমি ভাবছিলেন হয়তো সঞ্জয় তার পরিবারের সঙ্গে আরও কিছুক্ষণ সময় কাটানোর ইচ্ছা চেয়ে নেবে বা আদেশ চেয়ে নেবে, কারণ এমন একটা সময় যখন একটা ব্যক্তিকে ফাঁসি দেওয়া হচ্ছে, তার মনে বিশেষ কিছু ইচ্ছে বাকি থাকে না। রেশমি সঞ্জয়ের কাছে আসলেন এবং প্রথমবারের মতো সঞ্জয়ের সঙ্গে কথা বললেন। কিছু মুহূর্ত নিস্তব্ধ থাকার পর ম্যাডাম সঞ্জয়কে বললেন, সঞ্জয়, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। তোমার যদি কোনো শেষ ইচ্ছা থাকে তাহলে বলো, সেটা পূরণ করার আমরা চেষ্টা করব। সঞ্জয় ইন্সপেক্টরের দিকে তাকিয়ে ধীরে ধীরে বললেন, আমার একটা শেষ ইচ্ছে আছে। আমি চাই আপনি আমাকে প্রতিশ্রুতি দিন যে আপনি সেটা পূরণ করবেন। ইন্সপেক্টর রেশমি বললেন, এটা তোমার অধিকার, তুমি চাইতে পারো। আজকে তোমার যা ইচ্ছা তুমি সেটা আমাকে বলতে পারো। আমরা চেষ্টা করব যাতে আমরা সেই ইচ্ছেটা পূরণ করতে পারি। তিনি আবার সঞ্জয়কে একথা জিজ্ঞেস করলেন, তুমি তোমার শেষ ইচ্ছে বলো। তখনই সঞ্জয় তাকে এমন একটি কথা বলল যেটা শোনার পর ওনার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। ম্যাডাম তখন সঞ্জয়কে বললেন, চলো আমরা এখন ডিএম সাহেবের কাছে যাই। আজ ডিএম সাহেব জেলে উপস্থিত আছেন, সেখানে গিয়েই তুমি তোমার শেষ ইচ্ছে ওনাকে জানাবে। কারণ তুমি যে ইচ্ছেটা আমাকে প্রকাশ করেছো, সেই ইচ্ছেটা আমার দ্বারা তো পূরণ করা সম্ভব নয়। তোমার শেষ ইচ্ছে পূরণ করতে চান তাহলে এই বিষয় নিয়ে ভাবা যেতে পারে। কিছুক্ষণের মধ্যেই ডিএম সাহেবের কাছে তারা দুজন পৌঁছে গেলেন। ডিএম সাহেব গভীরভাবে সঞ্জয়ের দিকে তাকিয়েছিলেন। কিছুক্ষণ পর তিনি সঞ্জয়কে জিজ্ঞেস করলেন, বাবা, তোমার শেষ ইচ্ছে কি? ইন্সপেক্টর রেশমি এই বিষয়টা দেখে খুবই অবাক হয়ে গেছিলেন, কারণ একজন ডিএম সাহেব একটি মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির সঙ্গে এত নম্রভাবে কথা বলছেন, এটা খুবই অবাক করা ব্যাপার। এটা কোনোদিনও হতে সে দেখেনি। এটা অসাধারণ একটি বিষয়, কারণ এমনটা তো হওয়া সম্ভবই নয়। কিন্তু হয়তো উনি সব জানতেন এই ছেলেটির অপরাধ আসলে কী ছিল আর সে কেন এই শাস্তি পেয়েছিল। এই জেলে প্রায়শই দেখা যায় ছোট্ট অপরাধে কঠিন শাস্তি দেওয়া হয় মানুষকে, আর বড় বড় অপরাধীরা বাইরে স্বাধীনভাবে মুক্তভাবে ঘুরে বেড়ায়। সঞ্জয় গভীর শ্বাস নিয়ে বলল, স্যার, আমার শেষ ইচ্ছে হলো জীবনে প্রথম এবং শেষবারের মতো আমি বিয়ে করতে চাই। আমি একজন মেয়েকে বিয়ে করতে চাই এবং তার সঙ্গে একটি রাত কাটাতে চাই। একথা শুনে পুরো ঘরে যেন নিস্তব্ধতা ছড়িয়ে গেল। আমি এবং সবাই চমকে একে অপরের দিকে তাকাতে লাগলাম। ডিএম সাহেব
কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর স্নেহ ভরে বললেন, সঞ্জয়, বিয়ে তো করিয়ে দেব, কিন্তু তোমাকে এই অবস্থায় কে নিজের মেয়ে দিতে চাইবে? একদিন পর তোমার ফাঁসির সাজা শোনানো হয়েছে, একদিন পর তুমি মারা যাবে, আর এমন অবস্থায় কে তোমাকে নিজের মেয়ে দেবে? এমন কোন মেয়ে আছে যে নিজের জীবন এইভাবে বরবাদ করবে? এছাড়াও তুমি তো কোনো ধনী ব্যক্তিও নও যে টাকা দিয়ে তুমি কোনো মেয়েকে এই কাজে রাজি করাবে। কোনো মেয়ে টাকার লোভেও তো এমন কাজ করতে রাজি হবে না। আর তুমি তো দরিদ্র পরিবারের ছেলে, তুমি অন্য কিছু চাও। কেন তুমি নিজের জীবনের শেষ সুযোগটা এভাবে নষ্ট করতে চাইছো? ডিএম সাহেব গম্ভীরভাবে কথা বললেন, অন্য কোনো ইচ্ছা থাকলে আমাকে বলো, আমরা সেই ইচ্ছে পূরণ করার চেষ্টা করব। তোমার যদি কোনো জিনিস চাওয়ার থাকে অথবা কোনো মানুষের সঙ্গে দেখা করার থাকে, তাহলে আমরা তোমাকে তার সঙ্গে দেখা করার অনুমতি করে দেব, তার সঙ্গে দেখা করার প্রস্তুতি জানাবো। কিন্তু বিয়ে, এটা তো সম্ভব নয়। তুমি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তোমার সঙ্গে বিয়ে করবে এমন কোন মেয়ে? কোনো মেয়েই তোমার সঙ্গে বিয়ে করতে রাজি হবে না। তখনই সঞ্জয় খুব শান্তভাবে জবাব দিল, স্যার, আমি আগেই বলেছি আমার শেষ ইচ্ছে হলো বিয়ে। তবে চিন্তা করবেন না, আমি এখন আপনাকে একটা উপায় বলে দিচ্ছি। আমার কপালে যদি বিয়ে লেখা থাকে তাহলে তা হবেই। কথা শুনে সেখানে উপস্থিত প্রত্যেকটি ব্যক্তি খুবই অবাক হয়ে গেছিল। তারা সকলেই ভাবছিল সঞ্জয় হয়তো ইন্সপেক্টর রেশমিকেই বিয়ে করতে চাইবেন। কিন্তু সঞ্জয় যা বলল তা সত্যি চমকে দেওয়ার মতো ছিল। সে বলল, আপনারা শুধু এতটুকু করুন, সমস্ত দেশের ঘোষণা করে দিন যে কয়েদি সঞ্জয় বিয়ে করতে চাইছে, তাও এক রাতের জন্য। এক রাতের জন্য সে কোনো একটি মেয়েকে বিয়ে করবে এবং তার সঙ্গে স্ত্রীর মতন করে সেই রাতটা কাটাবে। পরদিন তার মৃত্যু হয়ে যাবে। এই ঘটনা যেই মেয়ে স্বীকার করবে সেই যেন এখানে বিয়ে করতে আসে। একথা শুনে পুরো ঘরে নিস্তব্ধতা ছড়িয়ে গেল। সবাই একে অপরের দিকে বিস্মিত হয়ে তাকিয়েছিলেন। বিষয়টা এত অদ্ভুত ছিল যে নিজের কানের উপর কেউ বিশ্বাসই করে উঠতে পারছিল না। এদিকে সঞ্জয় ডিএম সাহেবের কাছের থেকে এই প্রতিশ্রুতি নিয়ে নিলেন, যদি কোনো মেয়ে এই শর্তে বিয়ে করতে রাজি হয় তবে কেউ যেন তাকে না থামায়, সেই মেয়েকে যেন বিয়ে করতে দেওয়া হয়, আর সে যেন এই মেয়ের সঙ্গে তার শেষ রাত কাটাতে পারে। সঞ্জয়ের এই কথা, সঞ্জয়ের এই সিদ্ধান্ত তাদের সকলকে ভাবাতে বাধ্য করেছিল। তারা এটা বুঝতে পারছিল না যে কোন মেয়ে এমন আছে যে এমন একটা কাজ করতে রাজি হবে, কোন মেয়ে এই শর্তে রাজি হবে, নিজের জীবন নষ্ট করতে রাজি হবে শুধু একদিনের জন্য। কেউ কি কারোর বউ হতে চাইবে? কেনই বা কোনো পরিবার নিজের মেয়েকে এমন একটা মানুষের হাতে তুলে দিতে চাইবে যার পরের দিনই মৃত্যু হয়ে যেতে চলেছে? সঞ্জয় ডিএম সাহেব বলতে লাগলো, দেখুন, আপনারা যদি কোনো মেয়ে না পান, যদি কেউ আমার সঙ্গে বিয়ে করতে রাজি না হয়, তাহলে আমার কোনো আপত্তি নেই। আমাকে আপনারা ফাঁসিতে ঝুলিয়ে দিন, আমি কোনো আপত্তি করব না। কথা শুনে ডিএম সাহেব খুব অবাক হলেন। তিনি একটু ভাবতে বাধ্য হলেন। সঞ্জয় এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি, যার ফাঁসি 2 দিনের মধ্যেই কার্যকর হবে। সে বিয়ে করতে চায় একজন মহিলাকে, শুধু এক দিনের জন্য। যদি কোনো মহিলা তার স্ত্রী হতে রাজি হন তবে তিনি জেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এই ঘোষণা চারদিকে ছড়িয়ে দেওয়া হয়। দেশে এটা প্রচার করা হয় 2 দিন পরেই যে ব্যক্তির ফাঁসি হয়ে যাবে সেই ব্যক্তি ইচ্ছে প্রকাশ করেছে, সে চায় একটি মেয়ের সঙ্গে এক রাতের জন্য সে বিবাহ করবে, কারণ পরদিনই তার ফাঁসির সাজা হতে চলেছে। যদি কোনো নারী এই শর্তে রাজি হয় তবে সে এগিয়ে আসুক। এই ঘোষণা ছড়িয়ে পড়ল সমস্ত এলাকায়। কে এমন পাগল মেয়ে হবে যে একটা ফাঁসির আসামির সঙ্গে বিয়ে করতে চাইবে? ইন্সপেক্টর রশ্মি ঠিক এমনই ভাবছিলেন। তিনি জানতেন সঞ্জয়ের প্রতি সহানুভূতি করার কারণ কারোর থাকবে না, কারণ এমন একটা ঘটনা কোনো মেয়েই ঘটাতে পারে না। তবু নিয়ম মতো ঘোষণা করিয়েছিলেন। ইন্সপেক্টর রশ্মি এটা বলেছিলেন, তিনি বলেছিলেন, আমরা ভেবেছিলাম এটা তো একেবারেই অসম্ভব একটা ইচ্ছা, এই ইচ্ছে কোনোদিনও পূরণ হওয়া সম্ভব নয়, কিন্তু ঘোষণা তো করতেই হতো।
তবে ঘোষণা করার মাত্র 1 ঘন্টার মধ্যেই এক সিপাহী ছুটে এসে খবর দিল, ম্যাডাম একজন মেয়ে এসেছে, পুরোপুরি বউয়ের সাজে, আর সঙ্গে একজন পুরোহিতকেও নিয়ে এসেছে। ডিএম সাহেব তখন জেলেই উপস্থিত ছিলেন। এ কথা শোনার পর রেশমি আর ডিএম সাহেব তড়িঘড়ি করে বাইরে বেরিয়ে আসলেন এবং বাইরে বেরিয়ে সেই তরুণীকে দেখলেন। তরুণী সুন্দরভাবে লাল রঙের বেনারসি পরে এসেছিল, গা ভর্তি সোনার গয়না পরে এসেছিল এবং সুন্দরভাবে কনের সাজে সেজে এসেছিল। তার পাশে দাঁড়িয়েছিলেন একজন পুরোহিত, তার হাতে ছিল বিয়ের সমস্ত সরঞ্জাম। ডিএম সাহেব বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, পুরোহিত সাহেব আপনি কে, আর এই মেয়েটাই বা কে? পুরোহিত সাহেব বললেন, এই মেয়েটি আমার কাছে এসেছিল এবং বলল যে আমি যেন তার সঙ্গে একটা জায়গায় যাই, সেখানে গিয়ে আমার তার সঙ্গে একজন ব্যক্তির বিয়ে করাতে হবে। ইন্সপেক্টর রশ্মি মেয়েটিকে জিজ্ঞেস করলেন, তুমি জানো তো যার সঙ্গে তুমি বিয়ে করতে যাচ্ছ সে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি? মেয়েটি শান্তভাবে বলল, হ্যাঁ ম্যাডাম আমি জানি, আমি সব কিছু জানি। সবাই একথা শুনে স্তব্ধ হয়ে গেল। এদিকে পুরোহিত বললেন, ম্যাডাম আমিও এই মেয়েটিকে অনেক বোঝানোর চেষ্টা করেছি যে এইভাবে কখনো বিয়ের সিদ্ধান্ত নেওয়া যায় না, কিন্তু এই মেয়েটি আমার কোনো কথাই শোনেনি। এ আমাকে বলেছে এটাই আমার শেষ সিদ্ধান্ত, আমি যদি বিয়ে করি তাহলে এই ছেলেটাকেই বিয়ে করব। একথা শুনে পুরো জেল জুড়ে এক নিস্তব্ধতা নেমে এলো। বিশ্বাস করা যাচ্ছিল না একজন আসামিকে কেউ এত ভালোবাসতে পারে। এটা খুব অবাক করা একটা বিষয় ছিল। তবে আইনের চোখে এই বিষয়ে কোনো আপত্তিও ছিল না, কারণ এই ঘটনা তাদের দুজনের সম্মতিতে হচ্ছিল। ডিএম সাহেব বললেন, আমাদের কাজ হলো কয়েদির শেষ ইচ্ছে পূরণ করা। অবশেষে পুরোহিত সাহেব ভেতরে ঢুকলেন এবং সঞ্জয়ের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বললেন। একজন ইন্সপেক্টর সঞ্জয়কে সেল থেকে বাইরে বার করলো এবং অফিস ঘরে নিয়ে আসলো। সামনে বসেছিল সেই মেয়েটি, আর পুরোহিত তাদের বিয়ের সরঞ্জাম করছিল। কিছুক্ষণের মধ্যেই তাদের বিয়ের সরঞ্জাম সম্পন্ন হলো এবং তাদের দুজনের বিয়ে শুরু হলো। বিয়ে কয়েক ঘন্টার মধ্যেই সমাপ্ত হয়ে গেল এবং প্রতিশ্রুতি অনুযায়ী এখন সঞ্জয় আর তার স্ত্রীকে একসঙ্গে রাত কাটাতে হবে। সঞ্জয় জেলার সাহেবকে বললেন, ম্যাডাম আপনার প্রতিশ্রুতি অনুযায়ী আজ রাত্রে আমি আমার স্ত্রীর সঙ্গে রাত কাটাতে চাই। এটা আমার জীবনের শেষ রাত হবে। আমি আমার স্ত্রীর সঙ্গে অনেক কথা বলতে চাই, আমার জীবনের অনেক পুরনো স্মৃতি ভাগ করে নিতে চাই তার সঙ্গে। শুধু এক রাত, তারপর সকালে আপনি আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিতে পারেন। আমি প্রস্তুত, কারণ আমার ভালোবাসা আমার শেষ ইচ্ছে পূরণ হয়েছে। একথা শুনে ইন্সপেক্টর ম্যাডামের চোখে জল চলে আসলো। তিনি মনে মনে ভাবতে লাগলেন, ভালোবাসা তো এমনই হয়, নির্ভীক নিঃস্বার্থ, একে অপরের জন্য প্রাণ পর্যন্ত দিয়ে দিতে পারে। কিন্তু তিনি কখনো জানতেন না এই ভালোবাসার পেছনে ছিল অন্য এক কাহিনী, যা সমস্ত ঘটনাকে পুরোপুরি বদলে দিতে চলেছিল। ডিএম সাহেব মুচকি হেসে ইন্সপেক্টর ম্যাডামের দিকে তাকালেন আর বললেন, মেয়েটিকে তার সঙ্গে পাঠিয়ে দাও আর দরজা বন্ধ করে দাও। ইন্সপেক্টর ম্যাডাম হুকুম করলেন। তিনি বললেন, এই মেয়েটিকে কিছুক্ষণের জন্য নিজের স্বামীর সঙ্গে থাকার অনুমতি দাও এবং এদের কাউকে কোনোরূপভাবে বিরক্ত করবে না, কোনোরূপ কোনো চিৎকার করবে না। ইন্সপেক্টর রেশমি ভেবেছিলেন হয়তো মেয়েটা কিছুক্ষণের মধ্যেই এই বিষয়ে বিরক্ত হয়ে পড়বে আর চিৎকার করে সেখান থেকে বেরিয়ে আসবে, কিন্তু অনেক সময় কেটে যাওয়ার পরও তাদের মধ্যে থেকে কোনো আওয়াজ আসলো না, আর ভেতর থেকে ফিসফিসানির শব্দ শোনা গেল। একটি অন্য ধরনের আওয়াজ শোনা যাচ্ছিল। আওয়াজটা শুনে মনে হচ্ছিল কেউ যেন নিজের ইচ্ছেতে কিছু খুলতে চাইছে। একবারের জন্য ইন্সপেক্টর ম্যাডাম ভাবলেন হয়তো তারা দরজা ভাঙার চেষ্টা করতে পারে, কিন্তু তিনি এটা খুব ভালো মতোই জানতেন যে দরজা অনেক শক্তপোক্ত, তারা চাইলেও সেই দরজা ভাঙতে পারবে না। তারপর তিনি নিজের অফিসে গিয়ে নিশ্চিন্তভাবে বসে পড়লেন এবং নিজের জীবনের কিছু গভীর চিন্তায় ডুবে গেলেন। কিন্তু হঠাৎ জেলের ভেতর থেকে একটি চিৎকার শোনা গেল, একটি আর্তনাদ শোনা গেল। আওয়াজের চোটে ইন্সপেক্টর রেশমি চমকে উঠলেন।
তিনি সাথে সাথে নিজের জায়গা থেকে উঠে ছুটে গেলেন সঞ্জয়ের কেবিনের দিকে। তিনি দরজা দিয়ে উঁকি দিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? একটা মেয়ে যে কিছুক্ষণ আগেই বউয়ের পোশাকে ছিল, সে এখন ঘোমটা নামিয়ে দাঁড়িয়েছিল। তার নিঃশ্বাস অনিয়মিত এবং পুরো শরীর কাঁপছিল। আমি যখন তাকে ভালোভাবে দেখলাম তখন আমার মনে হলো যেন তার গলা পর্যন্ত কাঁপছে। সে যে কথা বলছে সেই কথায় কেমন একটা কাঁপুনি বোঝা যাচ্ছিল। আমি যখন তাকে দেখলাম সে কাঁপা কাঁপা গলায় বলল, আমাকে এখান থেকে নিয়ে যান, আমি এখানে থাকতে চাই না। আমি অবাক হয়ে গেলাম। জিজ্ঞেস করলাম, এখন আবার কি হলো? তুমি তো ইচ্ছে করেই এই বিয়ে করেছো, হঠাৎ করে এমনটা বলছো কেন? ভালোবাসার ঘোর কি কেটে গেল তাহলে? কিন্তু সে কিছুই বলল না, শুধু নিজের জামা কাপড় ঠিক করতে লাগলো, যেন কিছু একটা তাকে নাড়িয়ে দিয়েছে, তার সঙ্গে কোনো একটা ঘটনা ঘটে গেছে। ইন্সপেক্টর ম্যাডাম দরজা খুললেন আর সেই মেয়ে বিদ্যুতের মতো ছুটে বেরিয়ে গেল, কিচ্ছু না বলে। এদিকে রেশমি ম্যাডাম দরজায় তালা মেরে নিজের দায়িত্ব শেষ করে অফিসে গিয়ে সেই রাতে ঘুমিয়ে পড়লেন। সকালে ডিএম সাহেব ঘটনাস্থলে এসে উপস্থিত হলেন। তিনি খুব রেগে গিয়ে রেশমিকে জিজ্ঞেস করতে লাগলেন, তুমি এটা কি করেছো? তুমি নিজের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারোনি। কয়েদি নম্বর 203 কোথায়? কথা শুনে রেশমি হতবাক হয়ে গেলেন। সে তো সেলেই আছে স্যার, আমি তো কাল রাতেই সেলের দরজা নিজে বন্ধ করেছিলাম, তখন সে সেখানে উপস্থিত ছিল। তখনই ডিএম সাহেব বললেন, তাহলে চলো নিজের চোখেই দেখে নাও সেলে কে উপস্থিত রয়েছে। একথা শোনার পর রেশমি হতবাক হয়ে গেল। সে ডিএম সাহেবের সঙ্গে নির্দিষ্ট সেলে পৌঁছলো। একজন মানুষ পুরুষের পোশাক পরে দেওয়ালের দিকে মুখ করে শুয়ে আছে। আমি দরজা খুলে ভেতরে প্রবেশ করলাম, আর যা দেখলাম তাতে আমার পায়ের নিচের মাটি সরে গেল। এ তো সেই মেয়েটি যে গতকাল বিয়ের সাজে সঞ্জয়ের সঙ্গে বিয়ে করেছিল। ইন্সপেক্টর রেশমি হতবাক হয়ে গেলেন। ঠিক তখনই ডিএম সাহেবও সেখানে চলে আসলেন। তিনি এই দৃশ্য দেখে চেঁচিয়ে উঠলেন, এটা কি হয়েছে? সঞ্জয় কোথায়? আজ ওর ফাঁসির দিন, ওকে এক্ষুনি এখানে নিয়ে আসো। তুমি কি আমার সঙ্গে ইয়ার্কি মারছো? ইন্সপেক্টর রশ্মি হতবাক হয়ে গেল। ডিএম সাহেব বললেন, তোমার এই গাফিলতির জন্য তোমাকে আমি যথার্থ সাজা দেব, তোমাকে আমি জেল থেকে বরখাস্ত করব। এই মেয়েটি এখানে কিভাবে আসলো আর কয়েদি কোথায় আছে? তখনই মেয়েটির কাছে রেশমি গিয়ে বলতে লাগলো, তুমি এখানে কি করছো? তোমার সঙ্গে কাল রাতে যার বিয়ে হয়েছিল সে কোথায়? এটা তোমাদের প্ল্যান, তোমরা কিভাবে এই প্ল্যান সম্পন্ন করলে? তখনই মেয়েটি রেশমিকে বলতে লাগলো, ওই ছেলেটি আসলে সঞ্জয়। সে আমার দিদির হবু স্বামী ছিল। কয়েকদিনের মধ্যেই আমার দিদির আর সঞ্জয়দার বিয়ে হতে চলেছিল। তারা খুব সুখে শান্তিতে নিজেদের জীবন কাটানোর স্বপ্ন দেখত। সঞ্জয় প্রায় প্রতিদিন আমাদের বাড়িতে আসতো। দিদি, আমি আর সঞ্জয়দা তিনজনে খুব গল্পগুজব করতাম। আমার ছোটোবেলাতেই মা মারা গেছিলেন, তাই আমার বাবাই আমাদের দুই বোনকে ছোটোবেলা থেকে লালন পালন করে বড় করে তুলেছিলেন। সঞ্জয়দার সঙ্গে আমার দিদির প্রায় 10 বছরের পরিচয় ছিল এবং তারা দুজন বিয়ের সিদ্ধান্ত নিয়েছিল। আর 1 মাসের মধ্যে তাদের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু পাড়ার সেই বখাটে ছেলেরা সঞ্জয়দাকে এবং আমার দিদিকে এক হতে দিল না। একথা শুনে রেশমি খুবই অবাক হয়ে গেল। তিনি বলতে লাগলেন, তুমি কি বলতে চাইছো, পরিষ্কার করে বলো। মেয়েটি বলতে লাগলো, আমার নাম হলো তিতলি। আমি আমার দিদির খুব ভালোবাসার ছিলাম। আমার দিদি আমাকে অনেক যত্ন করে বড় করেছিল। কিন্তু সঞ্জয়দার সঙ্গে দেখা হওয়ার পর থেকে আমার দিদি নিজের জীবনে নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছিল। আমার দিদি আর সঞ্জয়দা দুজনে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল। সঞ্জয়দা প্রায় প্রতিদিন সন্ধ্যাবেলায় আমাদের বাড়িতে আসতো এবং আমরা তিনজনে মিলে অনেক আনন্দ ফুর্তি করতাম, অনেক গল্পগুজব করতাম। মাঝে মধ্যে সঞ্জয়দা আমাদেরকে ফিল্ম দেখাতেও নিয়ে যেত। কিন্তু হঠাৎ একদিন রাতে পাড়ার কিছু বখাটে ছেলে আমাদের বাড়িতে চলে আসে। তখন সঞ্জয়দা আমাদের বাড়িতেই ছিল। তারা সঞ্জয়দাকে উদ্দেশ্য করে বলে, বিয়ে তো তোর কদিন পর, এত ঘন ঘন এখানে আসিস কেন? এই পাড়ার মেয়েদের উপরে খারাপ নজর দিচ্ছিস তুই। এরপর থেকে আর এখানে আসবি না। যখন বিয়ে হবে তখন এসে শুধু বিয়ে করবি, বুঝলি?
একথা শুনে সঞ্জয় দা ভেতরে ভেতরে তো প্রচণ্ড রেগে গেছিল, কিন্তু যাতে পাড়ায় আমাদের সম্মান নষ্ট না হয় তার জন্য তিনি সেদিন কিছুই বলেননি আর চুপচাপ সেখান থেকে চলে গেছিলেন। দিদি আর সঞ্জয় দা দুজনেই ভেবেছিলেন হয়তো আর কদিন পর বিয়ে, এই সময়ে পাড়ায় কোনো ঝামেলা না করাই ভালো। কিন্তু পরদিন যখন আমার বাবা রাতে নাইট, তখন পাড়ার কয়েকজন বকাটে ছেলে জোর জবরদস্তি বাড়িতে ঢুকে পড়ে এবং আমার সঙ্গে আর দিদির সঙ্গে খারাপ ব্যবহার করার চেষ্টা করে। আমি তখন সঞ্জয় দাকে ফোন করি, কিন্তু যতক্ষণে সঞ্জয় দা সেখানে আসলো ততক্ষণে সেই বকাটে ছেলেরা আমার দিদির উপরে খারাপভাবে অত্যাচার করেছিল এবং আমার দিদি সেই কারণে মারা গেছিলেন। কিন্তু তাদের মধ্যে একটি ছেলে একটি সেখানকার স্থানীয় নেতার ছেলে ছিল, তাই তারা সঞ্জয় দার উপরেই সমস্ত দোষারোপ দিয়ে দিল। তারা সঞ্জয় দার উপরে দোষারোপ দিয়ে বলল এই ঘটনা সঞ্জয় ঘটিয়েছে, আর আমিও তাদের কথায় কোনো বিরোধিতা করতে পারলাম না। তারা আমাকেও এই দোষে সমান অধিকারী করে দিল। তারা বলল এই মেয়েটাও এই দোষের সঙ্গে যুক্ত। আমার বাবা আমাকে বাঁচানোর জন্য এই ঘটনায় চুপ করে গেলেন, তিনিও কিছু বললেন না। আর সঞ্জয় দা নির্দোষ হওয়ার সত্ত্বেও সঞ্জয় দা সাজাপ্রাপ্ত হলো। তাই আমি ঠিক করেছি যে আমার সঞ্জয় দাকে আমি রক্ষা করব। এই কারণেই আমি আর আমার মা, আমার পরিবার মিলেই প্ল্যান করেছিলাম যে আজ আমি সঞ্জয় দার কাছে বিয়ের জন্য আসব আর সঞ্জয় দাকে আমি বিয়ে করব। তারপর আমরা প্ল্যান করে সঞ্জয় দাকে এখান থেকে বার করব। কাল রাতে আপনি যেই মেয়েটিকে বার করেছিলেন সেটি কোনো মেয়ে ছিল না, সে ছিল সঞ্জয়। সঞ্জয় এখন বাইরে বেরিয়ে গেছে, সে এখন নিজেকে নির্দোষ করার জন্য প্রমাণ জোগাড় করছে, আর আমি জানি সঞ্জয় দা নিজেকে নির্দোষ করার প্রমাণ জোগাড় করবে। তখনই রেশমি অবাক হয়ে গেল। সে বলতে লাগলো যদি সে প্রমাণ জোগাড় করতে না পারে তাহলে তো তুমি এই জেল খাটবে, তুমি কেন এমন একটা ভুল করলে? রেশমি বলল সঞ্জয় দা আর তার পরিবারকে রক্ষা করার জন্য আমি সব কিছু করতে পারি, আমি আমার দিদির জন্য সব কিছু করতে পারি। আমার দিদি আমার কাছে আমার মায়ের মতো ছিল, আর আমার দিদিকে যারা মেরেছে তারা তো সাজা পাবেই। আর যে এই ভুল কাজ করেনি, যে নির্দোষ হওয়া সত্ত্বেও সাজাপ্রাপ্ত হতে চলেছিল, তাকে তো আমার রক্ষা করতেই হবে। এমনটা শুনে রেশমি আর ডিএম সাহেব দুজনেই অবাক হয়ে গেলেন। ওদিকে সঞ্জয় বাড়িতে গিয়ে উকিলের সঙ্গে কথা বলল এবং উকিলের সঙ্গে কথা বলে সমস্ত প্রমাণ জোগাড় করতে শুরু করল। সঞ্জয় তার কথা শুনে উকিল কোর্টের কাছে বেলের জন্য অ্যাপ্লাই করলো এবং সমস্ত এভিডেন্স জানার পর কোর্টও সঞ্জয় দাকে বেল দিয়ে দিল। কয়েকদিনের মধ্যেই পুলিশের তৎপরতায় আসল কয়েদিরা, আসল দোষীরা ধরা পড়ল এবং সঞ্জয়ের মুক্তি হলো। ইন্সপেক্টর রশ্মি তখন বললেন সত্যি ঈশ্বর সৎ এবং ভালো মানুষদের মর্যাদা রাখেন, তাদের শ্রদ্ধা এবং ভক্তির মর্যাদা তিনি অবশ্যই রাখেন। এই ঘটনায় এই সমস্ত বিষয়ের সবথেকে বড় প্রমাণ। এদিকে সঞ্জয় নিজের মা এবং নিজের স্ত্রীর সম্মানপূর্বক কারাগার থেকে মুক্তি পেল। পরবর্তীতে ইন্সপেক্টর রশ্মি যখন এই ঘটনা প্রকাশ করেছিলেন তখন তিনি বলেছিলেন এই ঘটনা আজও আমার হৃদয়ে একটি অন্যরকম আলোড়ন সৃষ্টি করে। এই ঘটনা আজও আমাকে ভাবতে বাধ্য করে যে জীবন মানুষকে কতই না শিক্ষা দেয়, জীবন মানুষকে কতই না নতুন নতুন ঘটনার সম্মুখীন করে দেয়, আর প্রত্যেকটি ঘটনা থেকে আমরা কিছু না কিছু শিক্ষা গ্রহণ করি। বন্ধুরা, এই ভিডিও কাউকে বিরক্ত করার জন্য অথবা কারোর মনে কষ্ট দেওয়ার জন্য তৈরি করা হয়নি। এই ভিডিও তৈরি করা হয়েছে যাতে আপনারা এই ভিডিও থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন। অনেক সময় দেখা যায় অনেক নির্দোষ ব্যক্তিদেরকে বিনা কারণে সাজাপ্রাপ্ত হতে হয়। এই ঘটনার দ্বারা আমরা এই বিষয়টাই প্রকাশ করতে চেয়েছি, এই বিষয়টাই বোঝানোর চেষ্টা করেছি। তবুও যদি ঘটনার কাহিনীর কোনো অংশ আপনাদের খারাপ লেগে থাকে, অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য আমাকে মার্জনা করবেন। দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে, নতুন কোনো ঘটনার সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, আর কমেন্ট বক্সে নিজেদের মূল্যবান মতামত লিখে জানাতে ভুলবেন না। আপনারা কি মনে করেন সঞ্জয় যেটা করেছিল সেটা কি ঠিক করেছিল? আর ইন্সপেক্টর রেশমির সম্বন্ধে বা আপনাদের কি মতামত? এই ঘটনা থেকে আপনারা কি শিক্ষা পেলেন? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, জাগ্রত থাকুন।